প্রিয় দর্শক, বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন সমৃদ্ধির জন্য বিনিয়োগ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে সাধারণত আমরা উদ্যোক্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারের বিভিন্ন সংস্থার কর্তা ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনা করার জন্য। তেমনিভাবে আজকে আমরা একজন উদ্যোক্তাকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমাদের টেক্সটাইল খাতের উদ্যোক্তা, পাশাপাশি উনি টেক্সটাইল মিলস মালিকদের যে সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার রাজীব হায়দার মুন্না। ইঞ্জিনিয়ার রাজীব হায়দার মুন্না, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে স্বাগত জানানোর জন্য। স্থানীয় টেক্সটাইল শিল্প সুরক্ষার লক্ষ্যে শুল্কমুক্ত বন্ড সুবিধার আওতায় সুতা আমদানি বাতিল বা স্থগিতের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রপ্তানি কমে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। এই অবস্থায় সরকার বিকল্প উপায় খোঁজার কথা বলছে। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ডকে পাঠানো এক চিঠিতে 10 থেকে 30 কাউন্টের সুতায় শুল্কমুক্ত বন্ড সুবিধা বাতিল বা স্থগিতের সুপারিশ করে। বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআরের কর্মকর্তাদের ভাষ্য, দেশীয় স্পিনিং শিল্পকে সুরক্ষা দেওয়া এবং রপ্তানি পণ্যে স্থানীয় মূল্য সংযোজন বাড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তাদের হিসেবে শুল্ক আরোপ হলে আমদানিকৃত সুতার খরচ বাড়তে পারে। মন্ত্রণালয়ের দাবি, দেশে পর্যাপ্ত সুতা উৎপাদন সক্ষমতা রয়েছে এবং তা আন্তর্জাতিক মানও পূরণ করে। অথচ শুল্কমুক্ত আমদানির ফলে দেশীয় মিলগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়েছে। 2024-25 অর্থবছরে বাংলাদেশ প্রায় 26,700 কোটি টাকার অর্থাৎ প্রায় $2.22 বিলিয়ন সুতা আমদানি করেছে। বন্ড সুবিধা বাতিল হলে আমদানির খরচ বাড়বে, যা সরাসরি পোশাক উৎপাদন ব্যয়ে চাপ সৃষ্টি করবে। পোশাক রপ্তানিকারকদের আশঙ্কা, সময় মতো সাশ্রয়ী কাঁচামাল না পেলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হয়ে পড়বে। অন্যদিকে টেক্সটাইল খাতের উদ্যোক্তারা বলছেন, শুল্কমুক্ত আমদানি অব্যাহত থাকলে দেশের স্পিনিং মিলগুলো টিকিয়ে রাখা কঠিন হবে। তাদের দাবি, বন্ড সুবিধার অপব্যবহার এবং ভারতীয় সুতার ডাম্পিংয়ের কারণে স্থানীয় মিলগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। বর্তমানে ভারত থেকে প্রতি কেজি সুতা আমদানি করতে গড়ে খরচ হয় $2.55। একই সুতা স্থানীয় মিল থেকে কিনতে গেলে দাম পড়ে অন্তত $2.8। মিল মালিকদের দাবি, এই দামেও তারা লোকসানে আছেন। গত অর্থবছরে পোশাক খাত প্রায় $39 বিলিয়ন রপ্তানি আয় করেছে, যা মোট পণ্য রপ্তানির 85%। এই খাতের পেছনে প্রায় $23 বিলিয়ন বিনিয়োগের টেক্সটাইল শিল্প যুক্ত রয়েছে। উভয় খাতেই লাখ লাখ মানুষের কর্মসংস্থান এবং ব্যাংক ঋণের উপর নির্ভরতা রয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, হঠাৎ করে আমদানির পথ বন্ধ করে দিলে পোশাক রপ্তানির খাত বড় ধাক্কা খাবে। তবে দীর্ঘমেয়াদে আমদানিকৃত সুতার উপর অতিরিক্ত নির্ভরতাও ঝুঁকিপূর্ণ। তাদের মতে, ঢালাও নিষেধাজ্ঞার বদলে নির্দিষ্ট মেয়াদের জন্য ভারসাম্যপূর্ণ সমাধান খোঁজা জরুরি। আপনি জানেন যে এই মুহূর্তে বেশ আলোচিত একটা বিষয় হচ্ছে যে বন্ডের আওতায় কি সুতা আমদানি হবে কি হবে না, বা তৈরি পোশাক মালিকরা বলছে যদি বন্ড সুবিধা প্রত্যাহার করা হয় তাহলে তাদের শিল্প ধ্বংস হয়ে যাবে। আসলে আপনার কাছ থেকে জানতে চাইবে যে বন্ড সুবিধাটা চালু হয়েছিল কি জন্য, বা কিভাবে বন্ড সুবিধাটা আমাদের এই দেশে চালু হলো? বন্ড সুবিধাটা দেওয়া হয়েছিল 80-র দশকে, যেটা আজকে থেকে প্রায় 45 ইয়ার্স বা 45-46 বছর আগের কথা। ওই সময়ের প্রেক্ষাপটে আমাদের যে গার্মেন্টসের শিল্প যখন যাত্রা তার পথ চলা শুরু, সে হাঁটি হাঁটি পা করে যখন আগানো শুরু করলো, ওই মুহূর্তে কিন্তু দেশে কোনো রকম কাঁচামাল উৎপাদনের কারখানা ছিল না। কাঁচামাল মানে গার্মেন্টস শিল্পের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো দরকার, সুতা, কাপড়, বাটন, অ্যাক্সেসরিজ, ওই সময় এগুলোর কোনো সাপোর্টিভ ইন্ডাস্ট্রিগুলো আমাদের দেশে গড়ে ওঠেনি। সো ওই এক্সপোর্টটাকে ফ্যাসিলিটেট করার জন্য ওই সময় আমাদেরকে বন্ড ফ্যাসিলিটিসটা দেওয়া হয়, যাতে শুল্কমুক্তভাবে এই কাঁচামালটা আমদানি করে ওনারা বাইরের দেশে তৈরি পোশাক শিল্প
এক্সপোর্ট করতে পারে। বন্ড সুবিধা এবং ব্যাক টু ব্যাক এলসির সহায়তার কারণেই কিন্তু তখন গার্মেন্ট শিল্পের এই উত্থান। এবং এটা তখনই দেওয়া হয় যখন আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ইন্ডাস্ট্রিগুলো বা সাপোর্টিভ ইন্ডাস্ট্রিগুলো দেশে থাকে না। বন্ড যদি সুবিধার আমি বেসিক প্রিন্সিপাল বা কারণটা বলি, তাহলে এই জিনিসটাই এটার ক্ষেত্রে প্রযোজ্য। এবং পরবর্তীতে আস্তে আস্তে যখন 90-এর দশকে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প আস্তে আস্তে তার নিজের অস্তিত্বকে প্রকাশ করলো, মেন্স হলো যে আমরা 90-এর দশকের পরের থেকে উদ্যোক্তারা চিন্তা করলো যে না, আমরা আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করি। এবং 2000 সালের আমাদের ওই সময় সরকারের কিছু নীতি এই ক্ষেত্রে খুব বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। আমাদের ওই সময়ের যে সরকারগুলো ছিল, 91 সালের সরকার এবং তার পরবর্তীতে সরকার যারাই আসছেন, ওনারা প্রত্যেকেই কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোকে প্রমোট করার চেষ্টা করেছেন। ক্যাশ ইনটেনসিভ 25% দিয়েছিলেন লোকাল সুতা ইউজ করলে। সো ওই যে একটা সাপোর্টটা পেলো, এটা কিন্তু খুব ভালোভাবে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ উদ্যোক্তারা ক্যাপিটালাইজ করলেন, তারা এই শিল্পে বিনিয়োগ করলেন। ওই সময় আমাদের গ্যাসের প্রতুলতাটা খুব সহজলভ্য ছিল। সো এই বাংলাদেশে তখন এতগুলো স্পিনিং মিল আজকে যে দেখছেন, বা এতগুলো কাপড়ের কল, ডেনিমের কল যে দেখছেন, এটা কিন্তু ওই সময় থেকে তাদের উত্থান শুরু। এবং আজকে কিন্তু এটা একটা বিরাট ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে, আমি যে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বটা করি। এই যে আপনি বলছেন যে একটা শক্তিশালী অবস্থান হয়েছে আপনার এই ইন্ডাস্ট্রির, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, আপনি যেটা বলছেন যে অ্যাক্সেসরিজ বাটন থেকে শুরু করে কাপড় পর্যন্ত, অ্যাক্সেসরিজ বাটন এবং কাপড় আপনারা স্থানীয়ভাবে কতটুকু যোগান দিতে সক্ষম, বা এই ইন্ডাস্ট্রির সাইজটা যদি আমাদেরকে একটু ধারণা দেন যে কি পরিমাণ বিনিয়োগ হয়েছে এখানে? অ্যাক্সেসরিজটা আসলে বিটিএম এর আওতাভুক্ত না। আমি যদি বিটিএম এর আওতাভুক্ত বলি, আমাদের বিটিএম অ্যাসোসিয়েশনের টোটাল ইনভেস্টমেন্ট হলো প্রায় $23 বিলিয়ন। এবং আমাদের এখানে প্রত্যক্ষ কর্মসংস্থান আছে 30 লক্ষ লোকের। জিডিপিতে আমাদের অবস্থান 13%। সো আপনি যদি বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে বিনিয়োগের দিক থেকে চিন্তা করেন, তাহলে বিটিএমএ ইজ দ্য সিঙ্গেল লার্জেস্ট ইনভেস্টমেন্ট সেক্টর। বিকজ এই ডেনিম শিল্পের ডেনিম কাপড়, ওভেন কাপড়, নিটের সুতা, এই সব কিছু আমরা এখন সরবরাহ করছি। আপনি জেনে অবাক হবেন, নিট এক্সপোর্টের, ফ্যাব্রিকের এক্সপোর্টের মার্কেটের ক্ষেত্রে আমরা কটন সুতার প্রায় 100% উৎপাদন করতে সক্ষম। আচ্ছা। এবং আমরা যদি ওভেন ফ্যাব্রিকের কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমাদের সক্ষমতা প্রায় 60%-এরও বেশি। ডেনিমে আমাদের সক্ষমতা অলরেডি 100%। আমরা কিছুটা পিছিয়ে আছি বলবো না, কিছুটা আমরা এই ক্ষেত্রে আমাদের রিমার্কেবল প্রোগ্রেস অন্য সেক্টরের মতন হয়নি। সেটা হলো ম্যানমেড ফাইবার, যেটা নিয়ে অলরেডি আমাদের উদ্যোক্তারা কাজ করেছেন এবং বেশ কিছু ভালো ফ্যাক্টরি অলরেডি এসেছে। এবং আমরা যদি সরকারের কাছ থেকে পলিসি সাপোর্ট পাই, তাহলে আমাদের ম্যানমেড ফাইবার একটা অবারিত সুযোগ সামনে আছে। কারণ পুরো পৃথিবীর ট্রেন্ডটা এখন ম্যানমেড ফাইবারের দিকে, ইয়ার্নের দিকে যাচ্ছে। সো এইখানে আমাদের সক্ষমতা আরও বাড়াতে হবে। বাকিগুলো আমি আপনাকে আমাদের সক্ষমতার দিকটা তুলে ধরলাম। এবং বাংলাদেশে এখন লিনেন হয়, বাংলাদেশে এখন এমন কোনো কাপড় হয় না যেটা আমরা বানাতে সক্ষম না। সো এই খাতে কিন্তু একটা অভূতপূর্ব উন্নতি বা সক্ষমতার আবির্ভাব হয়েছে। যেটা আমরা জানি যে গ্লোবাল মার্কেটের চাহিদার প্রায় 70% হলো ম্যানমেড, আর বাংলাদেশের ক্ষেত্রে হলো উল্টা। আমাদের সক্ষমতার 70% হলো, আমরা যে কাপড় তৈরি করি এর 70% হলো, বা যে গার্মেন্টস রপ্তানি করি তার 70% হলো কটন বেসড, আর বাকি 30% হলো মিক্সড, ব্লেন্ডেড, বা যদি ম্যানমেড ফাইবার বলি। সেই ক্ষেত্রে আমরা, আপনি যেটা বলছেন, আমরা ওইদিকে যাচ্ছি। তো এই সক্ষমতার এই পর্যায়ে এসে আপনারা মানে বস্ত্রকল মালিকদের পক্ষ থেকে সরকারের কাছে একটা দাবি জানানো হয়েছিল যে যেই শুল্কমুক্ত সুবিধা, যে সুতাটা অন্যান্য দেশ থেকে আসে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বেশি আসে এবং অন্যান্য দেশ থেকেও আসে, শুল্কমুক্ত সুবিধাটা প্রত্যাহার করে নেওয়ার একটা অনুরোধ করেছেন আপনাদের পক্ষ থেকে। ইনিশিয়ালি এই দাবিটা ছিল। এরপরে ট্যারিফ কমিশন এটা নিয়ে একাধিকবার বাণিজ্য মন্ত্রণালয়ের ট্যারিফ কমিশনের শুনানি হলো। এখন বাণিজ্য মন্ত্রণালয় প্রস্তাব করলো এটা প্রত্যাহার করে নেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে। তাহলে এই শুল্কমুক্ত সুবিধা, আপনি যেটা বললেন, এই সুবিধা দিয়েই ইন্ডাস্ট্রিটা বড় হয়েছে, এখন কেন এটা প্রত্যাহার করতে হচ্ছে? এটার পিছনে আপনাদের যুক্তি কি ছিল? না, একটা হলো কি, আপনাকে একটু যদি ব্যাকগ্রাউন্ডটা বলি, যে এটা তো আসলে কিছু ক্রনোলজিক্যাল সিকোয়েন্স আছে আজকে এটার ক্ষেত্রে। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিটা মেনলি কটন বেসড,
এখন আমাদের রেডিমেড গার্মেন্টস যে মার্কেট সেগমেন্টে আমরা এক্সপোর্ট করি, এটা কিন্তু খুব হাই প্রাইস লেভেল মার্কেট না, এটা লো টু মিডিয়াম প্রাইস লেভেলের মার্কেট। এবং এই মার্কেটে যে প্রোডাক্টগুলো আমরা বানাই এগুলো মেইনলি কটন বেসড প্রোডাক্ট। জি, আস্তে আস্তে ট্রেন্ড পরিবর্তন হচ্ছে, আমাদের অর্ডারও শিফট হচ্ছে ম্যানমেড ফাইবারের দিকে, কিন্তু তারপরও সিংহভাগ এক্সপোর্ট কটন বেসড। এখন এটা তো অ্যাকচুয়ালি বায়ার স্পেসিফিক ডিসিশন, উনি আমার দেশ থেকে কি সোর্সিংটা করবেন। এখন সেই বাস্তবতায় যখন আমরা আমাদের কটন সুতায় আমাদের ক্যাপাবিলিটিটা বা আমাদের সক্ষমতাটা আমরা 100%-এর কাছে নিয়ে গেলাম, এবং আপনি জানবেন যে জিনিসটা যদি পার্শ্ববর্তী দেশের কথাটা আপনি যেহেতু আনলেন, পার্শ্ববর্তী দেশ 2004 সাল থেকে শুরু করে ভিগোরাসলি তার টেক্সটাইল সেক্টরে বিভিন্ন পলিসি এবং ইনসেন্টিভ সাপোর্ট দিয়ে যাচ্ছে। ওরা রোড ট্যাপ নামে একটা ক্যাশ ইনসেন্টিভের বিকল্প সহায়তা দেয়, ওদের বিভিন্ন প্রদেশ ভিত্তিক ইন্টারেস্ট সাবসিডি আছে, ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপর ওদের সাবসিডি আছে, ওরা ওয়ার্কার ওয়েজেসের উপরে ওরা ডাইরেক্ট 5,000 বা 6,000 রুপি দেয়। এই সাপোর্টগুলো নিয়ে যদি আলোচনা করি এটা বিশদ ব্যাখ্যার ব্যাপার, আমি ওইদিকে নাই গেলাম। কিন্তু এই সাপোর্টগুলো এবং ইনসেন্টিভগুলো ক্যাপিটালাইজ করে আমাদের পার্শ্ববর্তী দেশ এই দেশে তাদের কস্ট অফ প্রোডাকশনের চেয়ে কম দামে সুতা এক্সপোর্ট করছেন। তার মানে আমাদের তার উৎপাদন ব্যয়ের চেয়ে কম দামে করছে। হ্যাঁ, সেটা কি পরিমাণ কম হতে পারে? এটা দেখেন, মানে পার কেজিতে যদি পার কেজিতে ওনাদের যদি বলি, এখানে ওনারা 25 থেকে 30 সেন্টের একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন বিকজ অফ দেয়ার দিস পলিসি প্যাকেজেস। এখন প্রকারান্তরে আমরা কিন্তু কোনো পলিসি সাপোর্ট বা ইনসেন্টিভ সাপোর্ট পাই না। সো এটা তো এবং আপনি আরেকটা জিনিস অবাক হবেন, পাশের দেশের নিজস্ব ওনাদের কটন আছে, ওনাদের পৃথিবীর অন্যতম বৃহৎ তুলা উৎপাদনকারী দেশ, এবং তাদের অন্যতম বৃহৎ বস্ত্রকলে ব্যবহৃত যে মেশিন বা টেক্সটাইল মেশিনারিজের অন্যতম বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কিন্তু কিছু না, অনেক বড় বড় প্রতিষ্ঠানই তাদের দেশের। সো যেহেতু তাদের মেশিনারিজ ইন হাউস, তাদের তুলা ইন হাউস, সো এরকম একটা বড় প্রতিদ্বন্দ্বীর সাথে যার সক্ষমতা তুলা থেকে মেশিন পর্যন্ত আছে, অন টপ অফ দ্যাট তার সরকার আবার এই সেক্টরকে সবচেয়ে বেশি পলিসি সাপোর্ট দিচ্ছেন। সো আপনি যদি তিনটা যোগ করেন, সেটার তুলনায় আমার বাস্কেটে কিছুই নেই, আমার তুলাও নেই, আমার মেশিনারিজও বাইরের, এবং আমার কোনো পলিসি বা ইনসেন্টিভ সাপোর্ট নাই। এই জিনিসগুলো কিন্তু প্রমাণিত, কাগজে কলমে আমরা প্রমাণ করেছি আমাদের ট্যারিফ কমিশনে, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, যে উই আর ব্লিডিং ফর দিস পলিসি সাপোর্টস। আমাদের এফিসিয়েন্সির কোনো ঘাটতি নাই, আমাদের কীরকম পরিবেশে ব্যবসা করতে হয়, নো পলিসি সাপোর্ট, নো ইনসেন্টিভ। গ্যাস ইলেকট্রিসিটির অবস্থা আপনি জানেনই যে এটা একটা অনিশ্চিত অবস্থা, আমাদের কখনো ভালো কখনো খারাপ। সো সব কিছু মিলে গত 2-2.5 বছর যাবৎ আমরা খুব ভয়াবহ একটা সিচুয়েশনের ভিতর দিয়ে আছি। এইটির বাস্তব অনুধাবন করার পরেই আমাদের কি বিকল্প আমাদের জন্য করা যায়, সেখানে কিন্তু আমাদের এই যে প্রস্তাবটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে গেল, এখানে একটা ভুল ধরিয়ে দেওয়া উচিত। আমরা কিন্তু ডিউটি আরোপের কথা বলি নাই, আমরা বলেছি বন্ডের থেকে 10 থেকে 30 কাউন্টের শুধু কটন সুতা। আমরা ম্যানমেড ফাইবার বা অন্য কোনো ফাইবার নিয়ে বলি নাই যে এই সুতাটুকু তুমি বন্ডের আওতামুক্ত রাখো। তার মানে তুমি ইম্পোর্ট করবা ডিউটি দিয়ে, এক্সপোর্ট তুমি করার পরে, মানে গার্মেন্টস যে কোনো ওনার সুতাটা ইম্পোর্ট করবেন ডিউটি দিয়ে, উনি যখন এক্সপোর্ট করবেন তারপরে উনি আবার ডিউটিটা ড্রব্যাক পাবেন, মানে ডিউটিটা ফেরত পাবেন। তার মানে তার উপর কোনো নতুন শুল্ক আরোপ হচ্ছে না। এখানে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে। ওনার প্রথমে বললেন ডিউটি আরোপ করছে, এটা ঠিক না। দ্বিতীয়ত বললেন ওনাদের সক্ষমতাটা হারাবেন, প্রতিযোগিতাটা হারাবেন। কেন? একটা কারণ বললেন যে এতে নাকি বাইরের বিভিন্ন দেশ থেকে কাপড় আসার, ফ্যাব্রিক ইম্পোর্ট করার সুবিধা হয়ে যাবে, তখন আর সুতা আসবে না, কাপড় আসবেন। আপনারা জেনে অবাক হবেন, এফওসি ফ্রি অফ কস্ট, এটার সুবিধা এক সময় ছিল 15%, এটা বেড়ে এক সময় হলো 50%। লাস্ট অনুমোদন আমাদের এই গার্মেন্টস মালিকদের বন্ধুদের কাছ থেকে গিয়েছে 100%। মানে উনি নিজে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ে বলেছেন আমাকে এফওসিতে 100% সুবিধা দাও, মানে আমার তুলা সুতা কাপড় সব আসবে, আমি সিলাই বাইরে পাঠাবো। তাহলে উনি তো অলরেডি এরকম এফওসিতে উনি 100% চেয়ে একটা সুবিধা অলরেডি চেয়ে আসছেন, যেটা আমাদের যৌক্তিক অবজারভেশনের কারণে এখনও ডিসিশন হয় নাই।
তার মানে ওনাদের বক্তব্যটা কিন্তু স্ববিরোধী। ওনারা একভাবে বলছে আমাদের ডিসিশন নেওয়ার পরে কাপড় আসা শুরু করবে, আবার উনি কিন্তু এফওসিতে 100%-এর সুবিধা চেয়ে বসে আছেন। সো ওনাদের কিছু সাংঘর্ষিক বক্তব্য এখানে আসছে, যেটা আমরা ওনাদেরকে ক্ল্যারিফিকেশন করার জন্য অলরেডি বলেছি। আর লাস্ট একটা কথা বলে শেষ করতে চাই, পার্শ্ববর্তী দেশের টোটাল এক্সপোর্টের 46% হয় বাংলাদেশে, আমাদের দেশে। আমাদের দেশের ইম্পোর্টের এই সুতার 76% আসে পার্শ্ববর্তী দেশ থেকে। একটি সিঙ্গেল কান্ট্রি ডমিনেন্স যেখানে হয়ে গেছে কিছু পার্টিকুলার প্রোডাক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি ওই দেশ কখনো যে কোনো কারণে এই দেশে যদি আমার যদি সক্ষমতা হারায় আমাদের মিলগুলোর, তখনও তো উনি প্রাইস নিয়ে গেম করবেন, উনি দাম বাড়াবেন, তখন উনি নিয়ন্ত্রণ উনি করার কমাবেন, চেষ্টা তখন উনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। তখন তো সক্ষমতা দূরের কথা, অস্তিত্ব নিয়ে আমাদের বিপর্যয় আসতে পারে। সো আমার মনে হয় হলিস্টিক্যালি জিনিসটা চিন্তা করলে আমাদের জন্য ব্যাপারটার সমাধানটা যৌক্তিক হবে। আপনারা মূলত এই যেটা বললেন 30 সেন্ট পর্যন্ত তারা ইনসেনটিভ পাচ্ছে, এটাকে মেনশন করে আপনারা একটা অভিযোগও করেছেন যে এটাকে আপনারা অনেকটা ডাম্পিং করার মতো করে বলছেন। বাণিজ্য মন্ত্রণালয়কে আপনারা একাধিকবার অনুরোধ করেছিলেন যে আপনাদের বিভিন্ন প্রোগ্রামে সরকার যেন অ্যান্টি ডাম্পিংয়ের বিষয়টা একটা স্টাডি শুরু করে, কারণ অ্যান্টি ডাম্পিংটা একটা লম্বা সময় লাগে। তো আপনারা কি এই সর্বশেষ যখন আবেদন করছেন বা আপনাদের সাথে কয়েক দফা আলোচনা হয়েছে, সেইখানে কি অ্যান্টি ডাম্পিংয়ের ইস্যুটা আপনারা আনছেন কিনা? ইতিমধ্যে আমাদের জুটের ব্যাপারে তাদের অ্যান্টি ডাম্পিং কাউন্টার বেলিং ডিউটি আছে। আসলে দেখেন, এখানে অনেকগুলো প্রসিডিওর আছে যখন আপনি এরকমভাবে এফেক্টেড হন। কাউন্টারভেলিং ডিউটি, অ্যান্টি ডাম্পিং ডিউটি, সেফগার্ড ডিউটি। সো এই জিনিসগুলো কিন্তু ডাব্লিউটিওর ফ্রেমওয়ার্কে হয়। আর আমাদের সমস্যা হলো কি, আমার মনে হয় না আমি আমার ব্যবসায়িক জীবনে আমাদের এন্ডের থেকে কোনো সেফগার্ড, কাউন্টারভেলিং বা অ্যান্টি ডাম্পিং ডিউটির প্রায়োগিক কোনো প্রমাণ পেয়েছি যেখানে আপনি পার্শ্ববর্তী দেশে এই টাইপের কোনো একটা টুলস ইমপ্লিমেন্ট করতে ওদের কিন্তু বেশি সময় লাগে না। সো আমাদের ক্ষেত্রে যখন এরকম একটা সিনারি উদ্ভব হলো, এগুলো কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আজকে বললাম কালকে হবে না, অনেক পিছনের কাজ করে এসে আমাকে এরকম একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে হয়। এবং আমি এখনও বলবো যে আমাদের দাবি থেকে আমরা সরে আসেন। আমরা বলছি আপনারা যে কোনো একটা মেজার নেন, সেই ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় হলো এই ক্ষেত্রে সবচেয়ে কনসার্ন মিনিস্ট্রি আমাদের। ওনারাই কিন্তু দেখেছেন যে এই মুহূর্তে আমি তো আইসিইউতে, আপনি আমাদের সংবাদ সম্মেলনটা দেখছেন যে সেক্টরটা এখন অনেকটা আইসিইউতে থাকার মতন। সো ইমিডিয়েট কোনো স্টেপ এবং যৌক্তিক স্টেপ যদি আমি না নেই, তাহলে তো আমার অস্তিত্বই বিপন্ন হবে। আর আমরা আরেকটা জিনিস বলছি এখানে, এই যে বন্ডের সুতার যে অপব্যবহারটা হয়, আপনি আজকে দেখবেন বিভিন্ন জায়গায়, আমি আজকে আসার সময় দেখছি আমাদের বন্ডের যে পিলফারের যে সুতা বিভিন্ন জায়গায় মাধবদী, নরসিংদী বিভিন্ন এলাকায় বিক্রি হয়। এটা তো সরকারের জন্য বিরাট ক্ষতি। বন্ডের সুতো এনে আপনি লোকাল মার্কেটে বিক্রি করে দিচ্ছেন, সরকার রাজস্ব হারাচ্ছে, ভ্যাট হারাচ্ছে, আমার মিলের প্রোডাকশন করতে পারছি না, সুতা বিক্রি করতে পারতেছি না। সো যখন আপনি যে আজকে ডিবন্ড করার যে কথাটা আমরা বললাম, এটার যদি ইমপ্লিমেন্টেশনটা ঠিক হয়, তাহলে কিন্তু এই পিলফারেজটা বা এই ম্যাল প্র্যাকটিসটা বন্ধ হবে। কারণ ডিউটি দিয়ে কেউ সুতা এনে মার্কেটে বিক্রি করবে না। সো সরকারকে কিন্তু যদি চিন্তা করেন সুদূর প্রসারী, তাহলে এটাও কিন্তু তার একটা মানে বড় একটা তার মানে ভাবনার জায়গা। আর আমরা বলা হয় যে এখানে আমরা মনোপলি করব, আমরা দাম বাড়াই দিব। আমরা ওনাদের সাথে খোলাখুলি আলোচনায় বলেছি, আপনারা এটার গ্যারান্টি যদি আমাদের কাছে চান, আমরা রেডি টু, আমাদের অ্যাসোসিয়েশন আপনাদেরকে গ্যারান্টি দিবে যে কেউ এখানে ইচ্ছা করে তার দাম অযাচিতভাবে বাড়াবে না। আমরা কখনোই চাই না যে আমাদের অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আমাদের দেশ থেকে পোশাক শিল্প বা রপ্তানি শিল্প ক্ষতিগ্রস্ত হোক। কারণ এখানে উনি ভাইস ভার্সা, আজকে যদি আমি না থাকি, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি যদি না থাকে, ওনার বিপদটা উনি রিয়েলাইজ করবেন হয়তো আর 6 মাসের ভিতরে। উনি এখানে কিছু সোর্স করতে পারবেন না, ওনাকে পার্শ্ববর্তী দেশ সময়ের উপর ডিপেন্ডেন্ট হইতে হবে। আর আমি যদি ঠিক মতন সরবরাহ না করতে পারি বা উনি যদি সক্ষমতা হারান, তাহলে আমিও কিন্তু আমার প্রোডাক্টের বিক্রি করার জায়গা পাবো না। সো সব কিছু মিলে আমার মনে হয় সরকার যে রিকমেন্ডেশনটা করেছেন, এইটা যদি এখন পর্যন্ত কোনো ডিসিশন আমরা পাইনি, তাহলে আমাদের আসলে এই মুহূর্তে মানে সামনের দিকে আমাদের মিল কারখানা চালানো একটা খুব মানে দুরূহ ব্যাপার হয়ে যাবে।
আপনার কাছে আমি ছোট করে দুইটা বিষয় জানতে চাইবো। একটা বিষয় হলো আপনাদের মিল কারখানার এখন কি অবস্থা, যেহেতু প্রাইসে একটা গ্যাপ, আপনি যেটা বললেন যে ওরা লোয়ার প্রাইসে এখানে দিচ্ছে, এইখানকার সুতা ধরেন 30 সিঙ্গেল যেটা আমরা বলি 30 কাউন্টের যে সুতাটা, এটা বাংলাদেশের পার কেজি প্রাইস কত, ইন্ডিয়ার প্রাইস কত, বা ওদের কস্টিং আমাদের কস্টিং কি সেম কিনা, আর হলো আপনাদের কারখানাগুলো এখন কি অবস্থায় আছে, কতটুকু সক্ষমতায় চলছেন? আমাদের এই মুহূর্তে প্রায় 50 থেকে 55টা ফ্যাক্টরি বন্ধ সুতার কল। এই এটা কি মুহূর্তে অর্ডার না scenario। থাকার কারণে? হ্যাঁ, যে অর্ডার নাই, এবং আমরা যেহেতু প্রতিযোগিতায় পাচ্ছি না, আমাদের সুতার দাম আর পার্শ্ববর্তী দেশের সুতার দামের ভিতরে 30-35 সেন্টের ফারাক, তাহলে আপনি যেই তার মানে আমার কস্ট অফ প্রোডাকশনের চেয়ে কম মূল্যে আমাকে বিক্রি করতে হচ্ছে, এবং এই বিক্রি করলে কিন্তু আপনি আপনার ওয়ার্কিং ক্যাপিটাল লিমিট মানে নিঃশেষ হয়ে যাবে, আপনি একসময় আর চলতে পারবেন না। সো এটা অন্যতম বড় কারণ। সো এই মুহূর্তে এই পরিণতি কিন্তু বাকি মিলগুলোরও ক্ষেত্রে হবে, কোনোটা আগে হচ্ছে কোনোটা পরে হচ্ছে, কিন্তু এটাই সর্বশেষ পরিণতি। কারণ কেউ কোনো ব্যবসায় লস দিয়ে কতক্ষণ উনি সার্ভাইভ করবেন, তার তো একটা থ্রেশহোল্ড লিমিট আছে, এরপরে উনি আর পারবেন না। সো এটা একটা বড় মানে আমাদের পরিসংখ্যান আমি আপনাকে বললাম। এবং আরেকটা যেটা আপনি যে প্রাইজের কথাটা বললেন, এখানে একটা জিনিস একটু উল্লেখ করি। আগে গার্মেন্টসের আমাদের এক্সপোর্টাররা, সম্মানিত এক্সপোর্টাররা, ওনারা 5% ইনসেন্টিভ পাইতেন যদি ওনারা লোকাল সোর্সের থেকে সুতা প্রকিউর করতেন। ওইটা কমতে কমতে এখন 1.4%। জি। তাহলে এখন উনি যখন কস্টিং করেন, আগে যখন কস্টিং করে দেখতেন, আচ্ছা আজকে পার্শ্ববর্তী দেশে যদি সুতার দাম $2.70 হয়, 60 হয়, আর বাংলাদেশে যদি $2.75 বা 80 হয়, তাহলে আমি নিব আমার থেকেই, দেশ থেকেই নেবেন, কারণ ওই যে 5% ইনসেন্টিভটা উনি পেতেন। এখন যখন এটা কমে 1.4 হয়ে গেছেন, এখন তো বাইরের সুতা আর আমার সুতা উনি এক পাল্লায় মেপে প্রাইজিং করেন। আমারটা যদি 2.80 বা 90 হয়, আর ওনারটা যদি 2.60 বা 70 হয়, তাহলে যেখানে কম পাবেন ওখানে চলে যাবেন উনি। ওনার জন্য তো এখন আমি আর আমার পার্শ্ববর্তী দেশ একই পাল্লায় এসে পড়ছি। সো কখনোই উনি আর আমার কাছ থেকে নিতে উৎসাহিত হবেন না, যার পরিণতি কিন্তু আমরা এখন দেখতেছি। ভারত বা পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়া কিন্তু তার টেক্সটাইলের এই ইয়ার্নের উপর সেফগার্ড মেজার নিছে, আপনি যদি দেখেন। টার্কি নিছে, পাকিস্তানও নিছে, শুধু আমাদের দেশে এখন পর্যন্ত এটার কোনো নাবার আমি কোনো দেখছি না। এখন সেই অবস্থাতে আপনি যদি আমাকে মানে আমি তো একটা অসম প্রতিযোগিতার সম্মুখীন, এই অবস্থাতে মানে যদি কোনো সাপোর্ট পলিসি না থাকে, তাহলে তো আসলে এই বাজারে আমরা টিকে থাকতে পারবো না। আর আমরা একসময় আস্তে আস্তে বন্ধ হয়ে যাব, এবং বন্ধ হয়ে গেলে আসলে তখন আরেকটা বিষয় এখানে বলে রাখা দরকার, এটা সবচেয়ে বড় ক্যাপিটাল ইন্টেন্সিভ সেক্টর। এই সেক্টরের ইনভেস্টমেন্ট অনেক বেশি। আজকে যদি বাংলাদেশের ব্যাংকগুলোর যে এনপিএল এর ভয়াবহ চিত্র আমরা দেখতেছি, যেটা এতদিন আমাদের চোখের সামনে আসে নাই, এই সেক্টরের যদি এরকম একটা বিপর্যয়ে নামে, তাহলে এই এনপিএল এর পরিমাণ কত দিকে ঠেকতে পারে, এটা কিন্তু ভাইবে দেখার ব্যাপার। ওই এনপিএল এর অবস্থাতে আমাদের আর্থিক খাত বা ব্যাংকিং খাত কি সে ধাক্কাটাও নিতে পারবে? আমার মনে হয় এটা একটা বড় আর্থিক বিপর্যয় হবে, কারণ ওইটার এফেক্ট তখন সব আদার সেক্টরে পড়বে, ট্রান্সপোর্ট সেক্টরে পড়বে, ব্যাংকিং সেক্টরে পড়বে, ইন্স্যুরেন্সে পড়বে, একটা সামাজিক অস্থিরতা তৈরি অবশ্যই, মানে খুব মানে বেশি সম্ভাবনা আছে। রাজীব হায়দার মোল্লা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আশা করছি আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।